দেখে নেব খেলার সময়ের শিরোনাম। আনকোরা থমসনের পেস আগুনে লন্ডভন্ড বাংলাদেশ। 3 দিনের ম্যাচে ইনিংস ও 38 রানের জয় অস্ট্রেলিয়া একাদশের। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সিমন্সের। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিচলিত নন নান্নু। ভুল শুধরে সিরিজ ভালো ফলার প্রত্যাশা। টাইগারদের উপর আস্থা রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ রেসিস্ট করে যদি নিজেরা তৈরি করতে পারে ভালো কিছু দেখতে পারবো। অনেক সময় ভালো পারফর্ম করে, অনেক সময় হয়তো বা কিছুটা ডিটোরেট করে, বাট খারাপ করলে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে। মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। রোসারিওর ক্লিনিকে 68 বছর বয়সে মৃত্যু। দীর্ঘদিন ধরে ভুগছিলেন অসুস্থতায়। এবং ইপিএলে অভিষেকের অপেক্ষা বাড়ল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। ধারে 5ম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিলেন এই ফরোয়ার্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের আগে নিজেদের অবস্থান টের পেল বাংলাদেশ। 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 54 রানে গুটিয়ে গেলে 38 রান ও ইনিংস ব্যবধানের জয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 263 রানের জবাবে 355 রান করে স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্যাম্পবেল থমসনই যদি এই অবস্থা হয় বাংলাদেশের, তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কদের কি করে সামলাবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। ডারউইন টেস্ট শুরুর আগে এটাই এখন সবচেয়ে বড় শঙ্কা, কেননা দ্বিতীয় ইনিংসে লাল সবুজের 10 উইকেটের মধ্যে 8টি যে শিকার করেছেন মাত্র 22 বছর বয়সী এই বাঁহাতি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ছিল পাস মার্কস। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ঢাকা পড়ে বাকিদের ব্যর্থতা। স্কোরবোর্ডে 263 রান তুলে মোটামুটি ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিল ফিল সিমন্সের দল। তবে দ্বিতীয় ইনিংসে যা করেছেন তার শিষ্যরা তা রীতিমতো হতাশার। প্রথম ইনিংসে 355 রান করায় 92 রানের লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেটাই টপকাতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম ছাড়া 2 অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি কোনো ক্রিকেটার। 0 রানে বিদায় নিয়েছেন অধিনায়ক শান্ত সহ তাসকিন ও ইবাদত। মোবাইল ডিজিটের আদলে গড়া রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র 54 রানে। এর আগে 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে পুরো দিন সময় থাকলেও সফরকারীরা ব্যাট করতে পেরেছে মাত্র 17 ওভার। থমসনের বোলিং তোপে 35 রান তুলতেই 8 উইকেট হারায় লাল সবুজ। দলের হয়ে সর্বোচ্চ 22 রান করেন তানজিদ হাসান তামিম। 3 দিনের ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারের তিক্ততা উপহার দেয়া ক্যাম্পবেল থমসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র 2টি ফার্স্ট ক্লাস লিস্ট। এই ক্রিকেটেও তার অভিজ্ঞতা বলতে ওই 2 ম্যাচ, যেখানে তার পারফরমেন্স ছিল একেবারেই গড়পড়তা। অথচ লাল সবুজরা ডারউইনের মারারা ওভালে তার কাছেই করেছেন অসহায় আত্মসমর্পণ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি 2টি উইকেট শিকার করেন রকি চলি। এস এম ইকবাল, সময় সংবাদ। হতাশার হারের পরেও আশা ছাড়ছেন না টাইগার হেড কোচ ফিল সিমন্স। ডারউইন টেস্টের আগে হাতে থাকা 3 দিনে উন্নতির প্রত্যাশা। শান্ত মুশফিকরা নিজেদের ভুল শুধরে ছন্দে ফিরবে, এমনটাই চাওয়া তার। যদিও প্রস্তুতি ম্যাচে বাস্তবতা বেশ ভালোভাবেই টের পেয়েছে এই উইন্ডিজ। বাংলায় প্রবাদ আছে, যার হয় না 9-এ তার হয় না 90-এ। দেশের ক্রিকেটের বেলায় এই প্রবাদ যেন পুরোটাই সত্যি। হাঁটি হাঁটি পাপা করে টেস্টে 2 যুগের বেশি সময় পার করলেও বাংলাদেশ যেন এখনো 26 বছর পেছনে, ঠিক যেখান থেকে শুরু করেছিল সেখানে। আর তাই 3 দিনের প্রস্তুতি ম্যাচেও তাদের হারের তিক্ততা পেতে হয় ইনিংস ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের ক্রিকেট যে কারো জন্যই কঠিন, বাংলাদেশের জন্য তা যেন হিমালয় সম। অন্তত প্রস্তুতি ম্যাচের পর এ কথা বলা যায় অবলীলায়। মারারা ওভালে যেভাবে উইকেট বিলিয়ে এসেছেন শান্ত, সৌম্য, মুমিনুলরা, তাতে 23 বছর আগের স্মৃতি যে আবারও একইভাবে ফিরে আসতে যাচ্ছে তা নিশ্চিতই, যদি না এর মাঝে অতি মানবীয় কিছু করে ফেলে লাল সবুজ।
অস্ট্রেলিয়াও জানে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। তারপরও সিএ যথেষ্ট গুরুত্ব দিয়েই স্কোয়াড সাজিয়েছে। প্রতিপক্ষ দুর্বল হলেও কোনো ছাড় দেয়নি, কারণ সিরিজটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। একই হিসেব বাংলাদেশের ক্ষেত্রেও, তাই সিমন্সের স্কোয়াডে আছেন সেরা ছাত্ররাই। তবুও ভরসা রাখার উপায় কই? অবশ্য প্রস্তুতি ম্যাচে এমন একটা পারফরমেন্সের পরও প্রত্যাশা রাখছেন হেড কোচ। 13 অগাস্ট প্রথম টেস্ট শুরু হওয়ার আগে 3টা প্র্যাকটিস সেশনকেই যথেষ্ট সময় হিসেবে দেখছেন তিনি ভুল শোধরানোর জন্য। কোচের এমন প্রত্যাশার চমৎকার প্রাপ্তি দেশের ক্রিকেটে এসেছে কদাচিৎ। 3 days that we've had and working on 3 দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হার নিঃসন্দেহে হতাশার। আমাদের হাতে সময় ছিল, কিন্তু ব্যাটাররা ভালো করতে পারেনি, তাই এমন রেজাল্ট হয়েছে। তবে এটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের হাতে আরও 3 দিনের মতো সময় আছে। আশা করব এর মাঝে ভুলগুলো শুধরে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে এটা ঠিক, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। next 3 days to get us where we want to be for that test match. আশায় থাকা কোচের জন্য স্বস্তির খবর তাইজুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় আঙ্গুলে পাওয়া চোট সেরে উঠেছে তার। প্রথম টেস্টে তাকে পেতে কোনো শঙ্কা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে স্পোর্টিং উইকেটে সাধারণত যে সময়ে সুবিধা পান স্পিনাররা, ব্যাটসম্যানরা সেই পর্যন্ত ডারউইন টেস্ট টেনে নিতে পারবেন তো? এস.এম. ইকবাল, সময় সংবাদ। জিম্বাবুয়েতে আশানুরূপ পারফরমেন্স না আসলেও টাইগারদের উপর আস্থা হারাচ্ছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে ঘরের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক পারফরমেন্স করে শান্তরা দেখিয়েছে তাদের সক্ষমতা। আগের সিরিজের ভুল শুধরাতে পারলে ডারউইন ও ম্যাকাইয়ের কঠিন কন্ডিশনেও বাংলাদেশ ইতিবাচক কিছু করবে বলে প্রত্যাশা আমিনুল হকের। 23 বছরের অপেক্ষার অবসান হতে চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। 15 সদস্যের স্কোয়াডের সবাই প্রথমবার সাদা পোশাকে খেলবে ডাউন আন্ডারে। রোমাঞ্চের সঙ্গে আছে চ্যালেঞ্জও, তবে টাইগারদের নিয়ে আশায় বুক বাঁধছেন সবাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বাজে পারফরমেন্স। তার আগে জিম্বাবুয়েতে একেবারে নাকানি চুবানি খেয়েছে শান্ত মিরাজরা। দলে আছে ইনজুরি সমস্যা, নেই নাহিদ রানা। তারপরও টাইগারদের উপর থেকে আশা হারাচ্ছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জিম্বাবুয়ের পারফরমেন্স থেকে শিক্ষা নেবেন ক্রিকেটাররা, বিশ্বাস আমিনুলের। আমরা ঢাকাতে দেখেছি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে খেলেছে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে খেলেছে সেটাও দেখেছি। পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে খেলেছে সেটাও দেখেছি। সো আমার কাছে মনে হয় যে ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পেরেছি, বাট হয়তোবা জিম্বাবুয়ের সাথে আমাদের যে আশানুরূপ যেটা জিম্বাবুয়ের মাটিতে যেটা করার দরকার ছিল সেটা পারফর্ম করতে পারেনি। এটা আমাদের খেলোয়াড়ি ভাষা, এটা হতে পারে। অনেক সময় ভালো পারফর্ম করে, অনেক সময় হয়তোবা কিছুটা ডিটোরেট করে, বাট খারাপ করলে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে, ভুল ত্রুটিগুলো সেগুলো শুধরে উঠি। ডারউইন ও ম্যাকাইয়ে কঠিন কন্ডিশন অনেকটা অচেনা অজিদের কাছেও। টাইগাররা এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে হেরেছে ইনিংস ব্যবধানে। তবে আমিনুল হক আশাবাদী টাইগারদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করবে শান্ত বাহিনী। অস্ট্রেলিয়ার সাথে যে নেক্সট যে খেলাগুলো রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, সেখানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ টিমের যে এখন বর্তমান যে ধারাবাহিক যে পারফরমেন্স, আমরা আশাবাদী যে বাংলাদেশ খুব বেশি দূর নাই, যে বাংলাদেশ যে বিশ্বকাপের মতো যে ক্রিকেটের যে আসর, সেই আসরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপ বা কাঙ্ক্ষিত যে সেরা সাফল্য সেটা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ 2003 সালে খেলা 2 টেস্টেই বাজেভাবে হেরেছিল টাইগাররা। এবার সেই পরিসংখ্যান বদলাবেন লিটন তাসকিনরা, বিশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। একটা প্রতিযোগিতা, এটি কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিচলিত নন বিসিবির এইচ গ্রুপ কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। ভুল শুধরে মূল সিরিজে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস তার। এ সময় সেঞ্চুরির জন্য মেহেদী হাসান মিরাজকে প্রশংসায় ভাসান তিনি। মাত্র 54 রান, দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে এটাই টাইগারদের সংগ্রহ। এমন পারফরমেন্সে হতাশ টাইগার সমর্থকেরা, তবে মিনহাজুল আবেদিন নান্নু আস্থা রাখছেন দলের উপর। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউট হওয়াটা অ্যালার্মিং হিসেবেই দেখছেন নান্নু। তবে প্রস্তুতি ম্যাচ বলেই স্বস্তির ঢেকুর। প্রস্তুতি ম্যাচটার মেজাজ কিন্তু একটু অন্যরকম থাকে,
যে কোনো প্রস্তুতি ম্যাচ কিন্তু আপনি প্রস্তুতি ম্যাচের মধ্যেই খেলতে হয়, তো এটার সাথে একটা টেস্ট ক্রিকেটটা মিলালে যে অফিসিয়াল টেস্ট ম্যাচে ওটা হবে না। তো সুতরাং এটাও একটা অ্যালার্ম, কারণ 54 অল আউট হয়ে যাওয়া, এটা তো অবশ্যই প্র্যাকটিস ম্যাচে আমি বলবো যে পুরো প্রস্তুতি নিতে পারেন। অবশ্য দেশ ছাড়ার আগেই প্রস্তুতি নিয়ে ঘাটতির কথা জানিয়েছিলেন অধিনায়ক শান্ত। নান্নু মনে করেন প্রস্তুতি ছাড়াও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও বেগ পেতে হচ্ছে টাইগারদের। তবে মূল সিরিজের আগেই ভুল শুধরে ভালো করবে দল, এমনটাই বিশ্বাস তার। সেদিক থেকে ডিজার্টের নয়, আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। আগামী টেস্ট ম্যাচে আরও কয়েকদিন অনুশীলনের একটা সুযোগ পাবে, কন্ডিশনের সাথে ইউজ হতে পারবে, এবং যত তাড়াতাড়ি নিজেদের যে মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসেস করে যদি নিজেরা তৈরি করতে পারে নিজেদেরকে টেস্ট ম্যাচের জন্য, আমার মনে হয় টেস্ট ম্যাচে হয়তো ভালো কিছু দেখতে পারবো। বাকিদের ব্যর্থতার মাঝে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাই প্রশংসা কুড়ালেন নান্নুর। টেস্টের পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে, 3 দিনের ম্যাচে একটা 100 করেছে, যেটা অন্যান্য ব্যাটাররা পারেনি। তো সেই হিসাবে আমি মনে করি টেস্ট ক্রিকেটে ওর থেকে আমরা আরও ভালো কিছু আসবো। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। পরের ম্যাচ ম্যাকাইতে 23 তারিখ। এর আগেই নিজেদের গুছিয়ে নেওয়ার প্রত্যাশা টাইগারদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। 68 বছর বয়সে মৃত্যুবরণ করলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পরে রোজারিওর এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। 26 বছর ধরে মেসির এজেন্টের দায়িত্ব পালন করেছেন তার বাবা। মায়ামিতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন লিওনেল মেসি, আর দুঃসংবাদটা তখনই এলো। রোজারিওতে চিকিৎসাধীন থাকা তার বাবা হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে 68 বছর বয়সে মারা গিয়েছেন লিওনেল মেসির বাবা। অসুস্থতার খবর আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার তার মৃত্যুর খবর নিশ্চিতভাবেই মানসিকভাবে ভেঙে দেবে এলএম10কে। ইতালি থেকে ইউসেবিও মেসি পাড়ি জমান আর্জেন্টিনায়। তারই সন্তান রোজারিওর একটা স্টিলের কারখানায় কর্মজীবন শুরু করেন সুপারভাইজার হিসেবে। হোর্হে মেসির সঙ্গে ফুটবলের সম্পর্ক তৈরিটাও সেখানে। গ্রান্দোলি নামে একটা অ্যামাচার ইয়ুথ ক্লাবে কোচিং করিয়েছিলেন। লিওনেল মেসির শুরুটাও হয় ওই ক্লাবে। তবে মেসির হরমোনাল গ্রোথ চিকিৎসার জন্য প্রতি মাসে $900 খরচ করার সামর্থ্য ছিল না তার বাবার। সন্তানকে নিয়ে ওই পরিস্থিতির মাঝেই এগিয়ে আসে ফুটবল ক্লাব বার্সেলোনা। শুনতে সহজ মনে হলেও নিজের চাকরি ছেড়ে 13 বছর বয়সী ছেলেকে স্প্যানিশ ক্লাবে ট্রায়াল দেওয়ানোটা মোটেও সহজ কাজ ছিল না। তবে বিগত 26 বছর ধরে ওই একটা কাজ বেশ ভালোভাবেই সামলালেন হোর্হে মেসি। পেশাদার না হয়েও পেশাদারিত্বের সঙ্গে এজেন্টের দায়িত্ব পালন করতে পারে কয়জন? এছাড়াও ব্র্যান্ড ভ্যালু সামলানো আর হাজার কোটি টাকার ব্যবসা, অব দ্য ফিল্ডে নিজের ছেলের মতোই খেললেন হোর্হে মেসি। তাই বাবার সাথে সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ এলএম10-এর। বিশ্বকাপ চলাকালীন তার অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই টুর্নামেন্ট শেষ হতেই পরিবারের কাছে ছুটে যান এই ফুটবলার, যেখানে বাকিরা ব্যস্ত ছিল উদযাপন আর ছুটি কাটানোয়। তবে শারীরিক অসুস্থতা আর পিছু ছাড়ল না। রোজারিওর একটা ক্লিনিকে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরেই। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তাও এমন একটা সময়ে যখন ইন্টার মায়ামির জার্সিতে মাত্র মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। সকল অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 2026 বিশ্বকাপকে সফল আয়োজন দাবি করলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন প্রাণনাশের হুমকির মুখে। সন্ত্রাসীরা কয়েকবার মেসিকে হত্যার চেষ্টা করে। রেফারিকেও ফোনে হুমকি দেয় উগ্রবাদী একটি গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর গোপন নথিতে উঠে এসেছে এমন ভয়ঙ্কর সব তথ্য। স্পেনের গণমাধ্যম জানায় রোনালদো, এমবাপ্পেরাও ছিলেন নিরাপত্তা শঙ্কায়।
ফাইনাল হেরে তো কেবল বিশ্বকাপটাই মিস হয়েছে, তবে গোয়েন্দা রিপোর্ট একটু এদিক সেদিক কিংবা নিরাপত্তায় ঢিলেমি হলেই যে জীবনটাই যেত মেসির। বোমা মেরে মেসিকে হত্যার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। কয়েকবার চেষ্টা করে পরিকল্পনার খুব কাছে চলে যায় একদল উগ্রপন্থী, তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। এছাড়া পুরো বিশ্বকাপ জুড়ে হয়রানির শিকার হয়েছেন অনেক তারকা ফুটবলার, এমনকি ম্যাচ অফিসিয়ালরাও। এমন সব রোমহর্ষক ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সফল আয়োজন দাবি করা বিশ্বকাপে। দেশটির গোয়েন্দা সংস্থা FBI এর ফাঁস হওয়া গোপন নথিতে পাওয়া গেছে এসব তথ্য, যা নিয়ে প্রতিবেদন করেছে স্পেনের গণমাধ্যম প্রেন্সা ইবেরিকা। শুধু মেসি নয়, রোনালদো ছিলেন মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে। এমবাপেকেও সামলাতে হয়েছে বহুমুখী আক্রমণ। গোল মিস করার কারণে স্ত্রী সহ হত্যার হুমকি দেয়া হয় নরওয়ের খেলোয়াড়কে। দক্ষিণ কোরিয়ার পুরো দলকে বিমানবন্দরে শেষ করে দেওয়ার ভয়াবহ পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়ার। সে ম্যাচের পর হোয়াটসঅ্যাপে 6000-এর বেশি হত্যার হুমকি পান রেফারি। ভিডিও সহকারী রেফারির সঙ্গেও ঘটে এমন ঘটনা। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে সরাসরি স্টেডিয়ামে হামলার হুমকি দেয় এক ব্যক্তি। পরে জানা যায় তার টার্গেট ছিল মেসি। রোনালদোকে ঘিরেও ছিল নিরাপত্তা উদ্বেগ। অজ্ঞাত এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। এমবাপেকে নিয়ে ছড়ানো উত্তেজনা তো সকলেরই জানা। ফরাসি তারকার কুশপুত্তলিকা পোড়ানো হয় জনসমক্ষে, বর্ণবাদী স্লোগান দেয়া হয় তার বিরুদ্ধে। সন্ত্রাসীরা চেষ্টা করেছিল ইংল্যান্ডের মিডিয়া সেন্টারের নিরাপত্তা বেষ্টনী ভাঙার। আশঙ্কা ছিল ড্রোন হামলার। পরে সেখানে 3 স্তরের বিশেষ নিরাপত্তা দেয় পুলিশ। বিশ্বকাপ শেষ হলো প্রায় 1 মাস, তবে এখনও চলমান বিতর্ক। আবারও বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র, তবে এ প্রতিবেদন প্রকাশ্যে আসার পর উত্তর আমেরিকার দেশটিতে অ্যাথলেটরা খেলতে যেতে চাইবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। ডাভ বারের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কি গেস করো। লিকুইড ও হ্যাঁ ড্রপার ও সিরাম। ডাভ বারের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো নিউট্রিয়েন্ট সিরাম, যা ত্বকের গভীরে গিয়ে তোমার ত্বককে বানায় সফট, স্মুথ এন্ড হেলদি। ডাভ সিরাম বার। নতুন সানসিল্ক বেস্ট এভার ব্ল্যাক শাইন। এতে আছে ভিটা গ্লস, শুধু শাইন নয়, গ্লাস শাইন। সেকেন্ড লং এর কেরাপ্রোটিনের গুণে হেয়ার স্টাইলিং হবে মন খুলে। বেছে নাও তোমার সানসিল্ক। বলো তো কার জন্মদিন? আমার স্কিনের। এত গ্লোয়িং যা লাগে নতুন প্রতিদিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইটের সাহায্যে। এর নায়াসিনামাইড বুস্টার 2000 নতুন স্কিন সেলস জাগায় ভেতর থেকে। আরো নতুন, আরো গ্লোয়িং ত্বক। তাই প্রতিদিন বলো হ্যাপি বার্থডে ডিয়ার স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। আবারও স্বাগত খেলার সময়। 20 জন যাওয়ার কথা থাকলেও 24 হকি খেলোয়াড়কে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য জার্মানি পাঠাচ্ছে ফেডারেশন। ম্যানেজমেন্টের চাওয়াতেই স্কোয়াড বড় করা হয়েছে বলে জানান সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ আদেল। এখান থেকেই এশিয়ান গেমসের 18 জনের স্কোয়াড বাছাই করা হবে বলে নিশ্চিত করেন তিনি। এছাড়া দেশের ক্যাম্পে আধুনিক ট্যাকটিক্সে শিষ্যদের পারদর্শী করে তুলছেন কোচ পিটার গেরহার্ড। এশিয়ান গেমসের মঞ্চে ঝান্ডা উড়াবে বাংলাদেশ হকি দল। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে লড়াইটা সহজ নয় জিমি আমিরুলদের জন্য, সে কথা জানা আছে হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিরও। তাই তো প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখতে চাইছে না তারা। দেশের মাটিতে মাসব্যাপী ক্যাম্প শুরুটা হয়েছিল 38 জনকে নিয়ে। সেখান থেকে 14 জনকে ছেটে ফেলে 24-এ নামিয়ে এনেছে কোচ পিটার গেরহার্ড। এই তালিকা আরও ছোট করে 20 জনকে নিয়ে জার্মানিতে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ হকি দলের। তবে ম্যানেজমেন্টের চাওয়াতেই 24 জনের দল নিয়ে বিদেশে যাওয়া হচ্ছে বলে জানান সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ আদেল। একটা কোচ নিশ্চয়ই ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখে যে আমি তাকে লিঙ্কেও খেলাতে পারছি, আমি তাকে ডিফেন্সও করাতে পারছি, আমি ফরওয়ার্ড লাইনে
খেলাতে পারছি। ওইভাবে চিন্তা করে টিমটা সেট আপ করা হয়েছে। জার্মানি সফর শুধু প্রস্তুতির জন্য নয়, খেলোয়াড়দের নিজেদের প্রমাণেরও বড় মঞ্চ। প্রতিটি অনুশীলন সেশন, ম্যাচ আর পারফরমেন্সের দিকে তীক্ষ্ণ নজর রাখবে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট। এখান থেকেই বাছাই হবে এশিয়ান গেমসের সেরা স্কোয়াড। এশিয়ান গেমসের জন্য পুরো এই 24 প্লেয়ার্স যাবে, গিয়ে এদের মধ্যে থেকে আমরা বাছাই করব যে কোন 18 জন টিমে চান্স পায়। দেশের ক্যাম্পে আধুনিক হকির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ চলেছে পুরো দমে। কোচ পিটার গেরহার্ডের অধীনে চলছে টেকনিক ও ট্যাকটিক্সের নিবিড় অনুশীলন। জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার মাইনুল ইসলাম কৌশিক জানান, মাঠের প্রশিক্ষণ ফলপ্রসূ হচ্ছে তাদের জন্য। জার্মান কোচ পিটার আসার পরে থেকে আমরা নতুন অনেক কিছু শিখতে পারছি এবং নতুন টেকনিক, ট্যাকটিক্স, নতুন ট্রেনিংয়ের ধারা, কিভাবে বল পাসিং করতে হবে, ওয়াল পাস, তারপরে বিভিন্ন ধরনের নতুন অনেক কিছু আমরা শিখতে পারছি এবং গেমের মধ্যে সেগুলো অ্যাপ্লাই করছি এবং সেগুলো কার্যকর হচ্ছে। চলতি সপ্তাহে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যে দেশ ছাড়বে গেরহার্ডের শিষ্যরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। গন্তব্য বদলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে এক মৌসুমের জন্য ধারে ইংলিশ লিগ টায়ার 5ম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিলেন এই ফরওয়ার্ড। মূলত নিয়মিত গেম টাইম পাওয়ার সঙ্গে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ফুলহ্যামের ক্লাব ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ফারহানকে তার পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনা জানায় তারা। কিছুদিন আগে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে বিখ্যাত ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ফুলহামের সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে উল্লেখ করে তারা। একাডেমি থেকে গেল মৌসুমে ফুলহামের মূল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ফারহান। এবারের প্রাক মৌসুমে ক্লাবটির সিনিয়র দলেও অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের জার্সি গায়ে জড়ান 19 বছর বয়সী এই ফুটবলার। এছাড়া সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়ার অধীনে আরও 2টি ম্যাচ খেলেন ফারহান। তাতেই লাল সবুজের ফুটবল সমর্থকরা ফারহানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। অনেকেই ভাবতে থাকেন হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবেন এই ফরওয়ার্ড। তবে আপাতত এক মৌসুমের জন্য সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, কারণ ফারহানকে আগামী এক মৌসুমের জন্য ধারে ইংলিশ লিগ টায়ারে 5ম স্তরের ক্লাব বোরহাম উড়ে পাঠিয়েছে ফুলহাম। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এমন তথ্য জানায় ইপিএল এর ক্লাবটি। মূলত নিয়মিত গেম টাইম পাওয়ার সঙ্গে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুলহামের ক্লাব ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ফারহানকে তার পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনাও জানায় তারা। ফুলহামের একাডেমির পর বয়সভিত্তিক দলে পারফরমেন্স করে আলোচনায় আসেন ফারহান আলী ওয়াহিদ। গেল মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব 18 দলের হয়ে 17 ম্যাচে 7 গোল করেন এই ফরওয়ার্ড। পরবর্তীতে ক্লাবের অনূর্ধ্ব 21 দলের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান ফারহান। সেই সঙ্গে গেল নভেম্বরে প্রিমিয়ার লিগ 2 এর মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন এই ফুটবলার। সেই মাসেই 2 ম্যাচে 3 গোল করেন তিনি। ইংলিশ ন্যাশনাল লিগের ট্যামওয়ার্থের বিপক্ষে বোরহাম উডের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন ফারহান আলী ওয়াহিদ। সেই সঙ্গে তার শুরু হবে নতুন যাত্রা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। গণমাধ্যমটির খবর, উয়েফা সাধারণ সম্পাদক থাকাকালীন এক জুনিয়র নারী সহকর্মীকে অর্থ পাইয়ে দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় পদোন্নতি দিয়েছেন ইনফান্তিনো, যদিও নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন ফিফা সভাপতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে 2 ভাগে বিভক্ত পুরো ফুটবল বিশ্ব। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে ইনফান্তিনোকে দেখতে চান না উয়েফা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ফেডারেশন। ফিফা সভাপতির সমর্থকদের সংখ্যাও নেহাত কম নয়। কনমেবল, কাফ ছাড়াও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেক্সিকো দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর। মূলত বিশ্বকাপকে বাণিজ্যিকীকরণ থেকে সরে আসার পর থেকে লাতিন অঞ্চলের বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছেন ফিফা সভাপতি। শুরুতেই ইনফান্তিনোর একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এবার ফিফা সভাপতির পক্ষেই কথা বলছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ইনফ্যান্তিনোর দুর্দান্ত কাজকে আপনি অস্বীকার করতে পারবেন না। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। আলোচনার মাধ্যমে আমাদের ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে হবে।
তবে এখনও বিপদ কাটেনি ইনফান্তিনোর। উয়েফা ও ইউরোপের বেশ কয়েকটি দেশ এখনও ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে অনড়। এর মাঝেই নতুন করে বিড়ম্বনায় পড়েছেন ফিফা সভাপতি। এবার আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার। 2009 থেকে 2016 পর্যন্ত ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে এসেছে ঠিক ওই সময় এক জুনিয়র নারী সহকর্মীকে উয়েফা থেকে মোটা অঙ্কের অর্থ পাইয়ে দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় পদোন্নতি দেওয়ার চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। এদিকে ফিফা সভাপতির এক মুখপাত্র জানান, নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। যদিও সংশ্লিষ্ট নারী কর্মকর্তাকে অর্থ প্রদানের বিষয়টা স্বীকার করেছে উয়েফা, তবে সেই অর্থ প্রদানের প্রক্রিয়াটি বৈধ ছিল বলে জানায় তারা। তবে চলমান সংকটের মাঝে এমন অভিযোগ নতুন করে চাপে ফেলবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। প্রায় 40 বছর আগে যে বলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত হ্যান্ড অফ গড এবং সবচেয়ে আলোচিত গোল অফ দ্য সেঞ্চুরি করেছিলেন দিয়েগো ম্যারাডোনা, সেই বল এবার উঠছে নিলামে। যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক হেরিটেজ অকশনের আয়োজনে 21 থেকে 23 অগাস্ট হবে নিলাম। উদ্বোধনী দর হাঁকানো হয়েছে $25 লাখ। তবে $1 কোটি পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 123 কোটি টাকা। 22 জুন 1986 মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড। ম্যাচ তখন গোলশূন্য। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন বল ধরতে এগিয়ে আসতেই তার সঙ্গে লাফ দেন দিয়েগো ম্যারাডোনা। মাথার বদলে হাত দিয়ে বল পাঠিয়ে দেন জালে। রেফারি আলী বিন নাসের হ্যান্ডবল দেখতে না পাওয়ায় গোলটি আর্জেন্টিনার পক্ষে যায়। গোলটি নিয়ে তুমুল বিতর্ক হলেও সিদ্ধান্ত বদলায়নি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ম্যারাডোনার বিখ্যাত ব্যাখ্যা, গোলটি হয়েছিল একটু ম্যারাডোনার মাথা দিয়ে আর একটু ঈশ্বরের হাত দিয়ে। সেখান থেকেই ইতিহাসে এই গোলটি পরিচিতি পায় হ্যান্ড অফ গড নামে। সেই বলের গল্প এখানেই শেষ নয়। কয়েক মিনিট পর আবারও বল পায়ে ছুটলেন ম্যারাডোনা। মাঝমাঠ থেকে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে ঢুকে পড়লেন বক্সে। এরপর নিখুঁত ফিনিশিং। বিতর্কহীন সেই গোলটি পরে ফিফার ভোটে নির্বাচিত হয় গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে। একই ম্যাচের একটা বলই হয়ে যায় দুই ইতিহাসের সাক্ষী। একটি গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, অন্যটি সবচেয়ে বিখ্যাত ব্যক্তিগত নৈপুণ্যের প্রতীক। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটিতে আর্জেন্টিনা জয় পায় 2-1 গোলে। এর ধারাবাহিকতায় এরপর সেই বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা। সেমিফাইনালে বেলজিয়ামকে 2-0 গোলে হারানোর পর ফাইনালে পশ্চিম জার্মানিকে 3-2 গোলে হারিয়ে শিরোপা তুলে নেয় তারা। পুরো আসরে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিতে গোল্ডেন বলও জেতেন ম্যারাডোনা। সময় গড়িয়েছে প্রায় 4 দশক। এখন সেই ঐতিহাসিক বলের জায়গা ফুটবল মাঠে নয়, নিলামের মঞ্চে। 21 থেকে 23 আগস্ট হবে নিলাম। টেক্সাস ভিত্তিক হেরিটেজ অকশনস বলটির উদ্বোধনী দর ধরেছে $25 লাখ। নিলামে সর্বোচ্চ দর উঠতে পারে প্রায় $1 কোটি পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 123 কোটি টাকা। এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই বলের মালিকানা ও ইতিহাসও কম চমকপ্রদ নয়। বলটি 2022 সালে নিলামে উঠেছিল, দাম উঠেছিল প্রায় 33 কোটি টাকা। কিন্তু নির্ধারিত রিজার্ভ মূল্য পূরণ না হওয়ায় সেবার বলটি বিক্রি হয়নি। এবার আবারও নিলামে ফিরছে সেই বল, অর্থাৎ 4 বছরেই এর সম্ভাব্য মূল্য কয়েক গুণ বেড়ে গেছে। ম্যারাডোনার সেই ম্যাচের জার্সিও এর আগে নিলামের রেকর্ড গড়েছিল। 2022 সালে জার্সিটি বিক্রি হয়েছিল $93 লাখ। এবার তাই নজর থাকবে ম্যারাডোনার পায়ে ইতিহাস লেখা এই বল কি তার পরিহিত জার্সির দামকেও ছাড়িয়ে যেতে পারে? একসময় এই বল ছিল শুধু একটি ম্যাচের সরঞ্জাম। ম্যারাডোনার পায়ের ছন্দে সেটিই হয়ে গেছে ইতিহাসের সাক্ষী। এবার নিলামের মঞ্চে সেই ইতিহাসের দাম কত উঠে সেদিকেই চোখ পুরো ফুটবল বিশ্বের। নূরে জান্নাত, সময় সংবাদ।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে 1-1 গোলে ড্র করেছে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডেনের গোটেনবার্গে শুরুতে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন ইব্রাহিম এমবায়ে। তবে লিড ধরে রাখতে পারেনি প্যারিসিয়ানরা। 32 মিনিটেই সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। 1-1 গোলের ড্রতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই চালায় একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ, কিন্তু একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কেউই। শেষ পর্যন্ত ওই 1-1 গোলে সন্তুষ্ট থাকে দুই দল। তবে ম্যাচে মেসন মাউন্টের ইনজুরি বড় চিন্তায় ফেলেছে পিএসজিকে। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার নির্বাচনে প্রশান্ত কুমার অরুণ সভাপতি ও সৈয়দ আসাদুর রহমান বিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনাজপুর ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে মোট 15টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 13টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয় লাভ করেন। 19 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশান্ত কুমার অরুণ। সমান সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন আজাদুর রহমান বিপু। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে কামরুজ্জামান তালুকদার মাসুম ও মোহাম্মদ ইমাম হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন রিয়াসাদুজ্জামান জিসান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন সঞ্জিত শাহাদীপ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সুমি। জমকালো আয়োজনে পর্দা নামলো ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ঝিনাইদহ লাইফওয়ে ফুটবল ক্লাব ও কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল। ম্যাচের 11 মিনিটে দলকে এগিয়ে নেয় পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাবের বিদেশি খেলোয়াড় মজি। এর কিছু সময় পর আল আমিন ব্যবধান 2-0 করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে স্বাগতিকরা। 57 মিনিটে ঝিনাইদহের বেলাল দলকে সমতায় ফেরান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে খেলা দেখতে আসা হাজারো দর্শকের মাঝে বাড়তে থাকে উত্তেজনা। খেলার 61 মিনিটে ঝিনাইদহের রাকিব গোল করে 3-2-এ দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় এবারের আসরে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ লাইফওয়ে ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। কুষ্টিয়ায় ডক্টর কাজী মোতার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাটের নাজিফ ফুহাদ জাহিদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জেলা বিএনপির এই নেতার উদ্যোগে অনূর্ধ্ব 20 খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় 66 জন খেলার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিপিবি কুষ্টিয়া শাখার সভাপতি আব্দুর রাজ্জাক। এ সময় অতিথিরা বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি মেধা ও কৌশল বিকাশের অন্যতম মাধ্যম। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিদেশি দাবাড়ুরাও অংশ নেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিচলিত নন নান্নু। ভুল সূত্রে সিরিজে ভালো ফলাফলের প্রত্যাশা। টাইগারদের উপর আস্থা রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসিস্ট করে যদি নিজেরা তৈরি করতে পারে ভালো কিছু দেখতে পারবে। অনেক সময় ভালো পারফর্ম করে, অনেক সময় হয়তো বা কিছুটা ডিটোরেট করে, বাট খারাপ করলে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে। এবং মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। রোজারিওর ক্লিনিকে 68 বছর বয়সে মৃত্যু। দীর্ঘদিন ধরে ভুগছিলেন অসুস্থতায়। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।